আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ, আপনারা যে যেখানে আছেন না কেন, আমরা জানি যে এই মুহূর্তে আমরা সবাই ঢাকা কলেজ ফেসবুক পেজে আছি। এখানে আমরা নিয়মিত যে ক্লাসগুলো পরিচালনা করছি সেগুলো সারা দেশের শিক্ষার্থীরা ফলো করছে এবং সামান্যতম হলেও উপকৃত হচ্ছে। তো আমরা আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের আর্থিক অবস্থার যে বিবরণী, বিশদ আয় বিবরণী, এই সম্পর্কিত আলোচনা করব। যৌথ মূলধনী কোম্পানির বিশদ আয় বিবরণীর যে পুরো বিষয়টি আছে সেটাকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করছি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বিক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয় নিয়ে। গত ক্লাসে যে আলোচনাটি ছিল এটি আমি আবার একটু রিকল করছি, সেই প্রশ্নটি আমি আবার শিক্ষার্থী তোমাদের দেখাচ্ছি, তোমরা ফলো করো, তারপরে আমরা আজকের স্লাইডে চলে যাব। তো গত ক্লাসে যে বিষয়টি ছিল যে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর যে পার্ট আছে, যে একটি পার্ট হলো বিশদ আয় বিবরণী। সেই বিশদ আয় বিবরণীর মধ্যে বিক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করতে হয় আমরা গত ক্লাসে এটি দেখেছি। এই প্রশ্নপত্রের উপর আমরা আলোচনা করেছিলাম। তো এই যে বিক্রয় এবং এই বিক্রিত পণ্যের ব্যয় আমরা আলোচনা করেছি, বিক্রয় এবং এই বিক্রিত পণ্যের ব্যয়ের মাধ্যমে আমরা যে রেজাল্ট পেয়েছি সেই রেজাল্টের উপর বেস করে আজকে আমরা তার পরবর্তী ধাপে অর্থাৎ দ্বিতীয় স্লাইডে যাচ্ছি। দ্বিতীয় স্লাইডটি তোমরা এখন ফলো করো। প্রিয় শিক্ষার্থী, আমরা যে দ্বিতীয় স্লাইডে যাব সেখানে লক্ষ্য করব যে এখানে বিক্রয় আছে এবং বিক্রিত পণ্যের ব্যয় আছে, দুটোর তুলনা হবে। বিক্রয় এবং এই বিক্রিত পণ্যের ব্যয় তুলনা করে আমরা কি পাই সেখান থেকে আমরা লক্ষ্য করি যে বিক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয় তুলনা করে আমরা মোট মুনাফা পাবো। তার আগে আমরা আরেকটু আলোচনা করতে চাই যে এই যে বিক্রয় বের করা এবং বিক্রিত পণ্যের ব্যয় বের করা, এই বিক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে অনেক সময় আমরা দেখি যে ব্যাট সংযুক্ত করা থাকে। তো এই যে ব্যাট হিসাবভুক্ত করা থাকে, ব্যাট অন্তর্ভুক্ত থাকে, ব্যাট নিয়ে প্রায় আমার কাছে শিক্ষার্থীদের প্রশ্ন তোলে, স্যার এটাই আমি বুঝতে পারছি না। তো বাংলাদেশ সরকার ব্যাট আইন যখন প্রণয়ন করে, সেই ব্যাট আইন প্রণয়নের মাধ্যমে আমরা কি করি যে কিভাবে ব্যাট হিসাবভুক্ত করতে হবে সেই নির্দেশনা পাই। তো সেখানে স্পষ্ট করে বলা আছে যে ব্যাট কি কিভাবে হিসাবভুক্ত করতে হবে। আমরা জানি যে কোনো পণ্যের উপরে বা কোনো সেবার উপরে সরকার ব্যাট নির্ধারণ করার জন্য নির্দেশনা দেয় এবং ব্যাট আইনে সেইভাবে স্পষ্ট করে বলা আছে পণ্য ক্রয় এবং বিক্রয়ের মধ্যে যদি ব্যাটের হার কত পার্সেন্ট সেটি উল্লেখ করা না থাকে তাহলে আমরা 15% ব্যাট ইনক্লুড আছে ধরে নিব। যেমন এখানে প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ যে পণ্য ক্রয় ও বিক্রয় এর মধ্যে 15% ব্যাট অন্তর্ভুক্ত আছে, ব্র্যাকেটে বলা আছে যে 15% ব্যাট সহ। তো এই যে 15% ব্যাট সহ বলা আছে, এই 15% ব্যাট সহ এই শব্দটি যদি উল্লেখ না থাকে তাহলে আমরা কি করব, 15% ব্যাট সহ ধরে নিব। যেমন প্রশ্নে বলা আছে পণ্য ক্রয় ও বিক্রয় ব্যাট সহ, কিন্তু ব্যাটের হার কত উল্লেখ নেই। ব্যাটের হার উল্লেখ না থাকলে আমরা 15% ব্যাট ধরে নিব। যদিও বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন পণ্যের উপরে ব্যাটের হার কম বেশি হয়, সেটি প্র্যাকটিক্যাল সিচুয়েশনে হয়। গভর্নমেন্ট বিভিন্ন সময় সার্কুলারের মাধ্যমে এগুলো নির্দেশনা দিয়ে থাকে। তবে আমরা এজ এ শিক্ষার্থী আমরা যখন পরীক্ষার হলে চিন্তা করব যে আমরা পণ্যের হিসাবভুক্ত কিভাবে করব, আমরা ব্যাট হিসাবভুক্ত কিভাবে করব, পণ্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্য কিভাবে হিসাবভুক্ত করব, সেই ক্ষেত্রে আমরা অলওয়েজ 15% হারে ব্যাট ধরে নিব। এই যে 15% হারে ব্যাট ধরে নিব, এটি যদি প্রশ্ন উল্লেখ থাকে ব্যাট সহ কিন্তু 15% উল্লেখ নাই, ব্যাটের হার উল্লেখ নাই, তাহলে আমরা 15% ধরে অঙ্ক করতে হবে।
তো এখানে প্রশ্নটি তোমরা ফলো করছো, প্রশ্নটি সবাই লক্ষ্য করো, দেখো যে এখানে বলা আছে যে পণ্য ক্রয় এবং বিক্রয় 15% ব্যাট সহ 3,05,000 3,90,000 টাকা। কারবারি বাট্টা আছে, ফেরত আছে, ব্যাট চলতি হিসাব আছে, কিছু সমন্বয় দেওয়া আছে। এই উদ্দীপকের মাধ্যমে, এই তথ্যগুলোর মাধ্যমে আমরা আজকে ব্যাট নির্ণয় করব, কিভাবে ব্যাট হিসাবভুক্ত করতে হয় সেটি দেখব, এবং ব্যাট চলতি হিসাব কিভাবে হিসাবভুক্ত করতে হয় সেটি দেখব। আমরা জানি যে ব্যাট ইনক্লুড হলে কি করতে হয়, পণ্যের মূল্য বেড়ে যায়। পণ্যের ক্রয় মূল্য যখন নির্ধারণ করা হয় তখন এর সাথে যদি ব্যাট অন্তর্ভুক্ত থাকে তাহলে ক্রয় মূল্য বেড়ে যায়, আবার বিক্রয়ের সময় যদি ব্যাট অন্তর্ভুক্ত করা হয় তাহলে বিক্রয় মূল্য বেড়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব। আমরা বোর্ডে ইউজ করছি, তোমরা সবাই স্ক্রিনটা ফলো করো। তো আমরা লক্ষ্য করি যে পণ্য ক্রয় দেওয়া আছে 3,05,000 টাকা, 3,05,000 টাকা পণ্যের ক্রয় মূল্য। এই যে পণ্যের ক্রয় মূল্য 3,05,000 টাকা, প্রশ্নে কিন্তু বলা আছে এই ক্রয় মূল্যের উপরে কি আছে, 15% ব্যাট ইনক্লুড করা আছে। আমরা ব্যাট হিসাবভুক্ত করতে গেলে, ব্যাটের টাকা নির্ধারণ করতে গেলে, নির্ণয় করতে গেলে প্রথমে নিট ক্রয় মূল্য কত বা নিট বিক্রয় মূল্য কত সেটি বের করতে হবে। নিট ক্রয় মূল্য এবং নিট বিক্রয় মূল্য নির্ণয় করার পরে এই নিট ক্রয়ের উপরে আমার ব্যাট নির্ণয় করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা যে প্রশ্নটি দেখেছিলাম সেখানে দেখেছিলাম যে পণ্যের ক্রয় মূল্য 3,05,000 টাকা। এই 3,05,000 টাকার সাথে আমার কিছু সমন্বয় এখানে আছে, কিছু রেয়ার মেলে অন্যান্য এন্ট্রি আছে, সেই সমন্বয়গুলোকে আমার ইউজ করতে হবে। রেয়ার মেলের যে আইটেমগুলো আছে সেগুলোকে ইউজ করতে হবে। সেগুলো ইউজ করার পরে আমি যদি দেখি যে কোনো আইটেম এই ক্রয়ের সাথে যোগ হবে তাহলে যোগ করতে হবে, যদি দেখি যে কোনো আইটেম বিয়োগ করতে হবে আমাকে বিয়োগ করে নিতে হবে। অর্থাৎ এই ক্রয় মূল্যের সাথে, এই 3,05,000 টাকার সাথে যদি এমন কোনো আইটেম পাই যে পণ্যের ক্রয় মূল্য বেড়ে যায়, আর এমন কোনো আইটেম পাই যে এই ক্রয়কে কমিয়ে দেয়, তাহলে সেটিকে আমি আগে হিসাবভুক্ত করব, করে তারপর ব্যাট নির্ণয় করব। তাহলে আমরা একটু লক্ষ্য করি যে আমরা এই কাজটা কিভাবে করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্রয় মূল্য আছে 3,05,000 টাকা। আর আমরা দেখেছি যে কারবারি বাট্টা আছে 25,000 টাকা ডেবিট পাশে আছে আর ক্রেডিট পাশে 10,000 টাকা আছে। আমরা দেখেছি এই যে 25,000 টাকা ডেবিটে আছে এবং ক্রেডিটে আছে। কারবারি বাট্টার বিষয়টা বলি। কারবারি বাট্টা হলো পণ্য ক্রয় এবং বিক্রয় করার সময় যে বাট্টার সৃষ্টি হয় তাকে কারবারি বাট্টা বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে পণ্য ক্রয় বিক্রয় করার সময় যে বাট্টার সৃষ্টি হয় তাকে আমরা কারবারি বাট্টা বলি। সে অ্যাজ এ তুমি স্টুডেন্ট, তুমি যদি একটা দোকানে যাও বই কিনতে, তাহলে বই কেনার সময়, বই ক্রয় করার সময়, আর এই লাইব্রেরিয়ান উনি যদি বই বিক্রয় করেন, তিনি বিক্রয় করার সময় বইয়ের যে মূল্য লেখা থাকে, বইয়ের মধ্যে যে পুস্তক মূল্য লেখা থাকে, সেই মূল্য থেকে যদি কিছু টাকা কম সে আমার কাছ থেকে রাখে, আমরা যেটা কমিশন বলি, আসলে সেটা কমিশন না। সে যদি ওই বইয়ের গায়ে লিখিত মূল্য 100 টাকা, সে যদি 20 টাকা ছেড়ে দেয়, আমাকে 20 টাকা ছাড় দেয়, ওই 20 টাকাকে বলা হবে কারবারি বাট্টা। সেটি কেমন? বইয়ের গায়ে লেখা আছে 100 টাকা, আমার কাছ থেকে সে মূল্য রাখছে 20 টাকা কম, 80 টাকা রাখছে, তাহলে বিক্রেতা এখানে এই দোকানদার যিনি বিক্রেতা তিনি 20 টাকা কম নিচ্ছেন আর আমিও 20 টাকা কমে পাচ্ছি। তাহলে আমার জন্য এটা ক্রয় বাট্টা আর বিক্রেতার জন্য এটা বিক্রয় বাট্টা। এই যে পণ্য ক্রয় এবং বিক্রয় হচ্ছে, এই ক্রয় বিক্রয় করার সময় এই যে বাট্টার সৃষ্টি হলো, এই বাট্টাকে আমি বলছি কারবারি বাট্টা। তাহলে কারবারি বাট্টা কোনটি? পণ্য ক্রয় বিক্রয় করার সময় যে বাট্টার সৃষ্টি হবে তাকে বলা হবে কারবারি বাট্টা। তাহলে কারবারি বাট্টা এখন রেয়া মিলে ডেবিটও আছে, ক্রেডিটও আছে। আমরা প্রশ্ন দেখেছি যে রেয়া মিলে ডেবিট পাশে কারবারি বাট্টা আছে, আবার ক্রেডিট পাশে আছে। তোমরা লক্ষ্য করবা যে যখন ডেবিট পাশে থাকবে কারবারি বাট্টা, সেটি হলো বিক্রয় বাট্টা, আর যখন ক্রেডিট পাশে থাকবে তাকে বলা হবে ক্রয় বাট্টা। তা আমরা যে প্রশ্নটি দেখেছি সেখানে আমরা দেখেছি যে ক্রেডিট পাশে কারবারি বাট্টা আছে 10,000, ডেবিট পাশে আছে 25,000। তো ডেবিট পাশের কারবারি বাট্টাকে বলা হবে বিক্রয় বাট্টা আর ক্রেডিট পাশের কারবারি বাট্টাকে বলা হবে ক্রয় বাট্টা।
তাহলে ক্রয় থেকে আমি এখন বাদ দিব ক্রয় ভাগটা। তাহলে ক্রয় ভাগটা কোনটি? আমি বলছি যে ক্রেডিট পাশের টাকা, ক্রেডিট পাশে আছে 10,000 টাকা, এই 10,000 টাকা আমি এখান থেকে মাইনাস করে দিব। তাহলে থাকবে কত? 2,95,000 টাকা। তাহলে ক্রয় থেকে ক্রয় ভাগটা বাদ যাবে। ক্রয় ভাগটা কোনটি? কারবারি ভাগটাকে ক্রয় ভাগটা এবং বিক্রয় ভাগটা বলা হয়। কারবারি ভাগটা ডেবিট পাশে থাকলে এটা হবে বিক্রয় ভাগটা, আর কারবারি ভাগটা ক্রেডিট পাশে থাকলে তাকে বলা হবে ক্রয় ভাগটা। এখন আমরা লক্ষ্য করি প্রশ্নে আবার দেখতে পাচ্ছি যে ফেরত দেওয়া আছে। তোমরা দেখেছো প্রশ্নটি ফেরত দেওয়া আছে। যদি ফেরত ডেবিট পাশে থাকে তাহলে তাকে বলা হবে বিক্রয় ফেরত, আর যদি ক্রেডিট পাশে থাকে ফেরত তাকে বলা হবে ক্রয় ফেরত। তাহলে এখানে আমরা ক্রয় থেকে ক্রয় ফেরতটা বাদ দিব। তাহলে ক্রয় ফেরত কত টাকা আছে? ক্রয় ফেরত আছে ক্রেডিট পাশে 15,000 টাকা। এই 15,000 টাকা আমার এখন বাদ দিতে হবে এখান থেকে। থাকবে কত? 2,80,000 টাকা। এই যে 2,80,000 টাকা পাচ্ছি, তারপরে দেখি আমি সমন্বয়ের দিকে লক্ষ্য করি। সমন্বয়ে কি বলা আছে? তোমরা প্রশ্ন দেখেছো যে সমন্বয়ে দেওয়া আছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন 25,000 টাকা। মালিক যদি পণ্য উত্তোলন করে, যদিও এটি ফার্স্ট পেপারে আছে, এই দুটো ফার্স্ট পেপারের এন্ট্রি, সেকেন্ড পেপারে কিন্তু পণ্য উত্তোলন থাকবে না। সেকেন্ড পেপারে আমরা নগদ উত্তোলন এগুলো পাবো না। হ্যাঁ, হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আমরা পাবো যে পণ্য উত্তোলন। আমি ব্যাট শেখানোর স্বার্থে, ব্যাটের ফাংশন শেখানোর স্বার্থে আমি এই এন্ট্রিটি এখানে প্রয়োগ করে দেখাচ্ছি যে পণ্য উত্তোলন থাকলে আমরা কি করব। পণ্য উত্তোলন যদি থাকে আমরা জানি ক্রয় থেকে মাইনাস হয় এবং আবার এটি উত্তোলনকে বাড়িয়ে দেয়। যদিও আমি আবার মনে করে দিচ্ছি সেকেন্ড পেপারের অঙ্কে এই সমন্বয়টি থাকবে না, ফার্স্ট পেপারের ক্ষেত্রে এটি প্রয়োগ করতে হয়। তো ব্যাট নির্ণয় করার ক্ষেত্রে যদি এরকম এন্ট্রি থাকে যে পণ্য উত্তোলন, তাহলে পণ্য উত্তোলনের জাবেদা হয় তোমরা জানো উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, অর্থাৎ ক্রয়কে কমিয়ে দেয়। তাহলে ক্রয় যদি কমিয়ে দেয় আমি ক্রয় থেকে এটি মাইনাস করব। পণ্য উত্তোলন ক্রয় থেকে মাইনাস করব। পণ্য উত্তোলন আছে সমন্বয়ে 25,000 টাকা। এই যে 25,000 টাকা আমরা সমন্বয়ে পণ্য উত্তোলন পেলাম, এটি মাইনাস করে দিব। 5 3 5 আর 2,55,000 টাকা পেয়েছি। এখন লক্ষ্য করো যে সমন্বয় 3 নম্বরে আছে বিনামূল্যে পণ্য বিতরণ। এটি ফার্স্ট পেপারেও আসে, সেকেন্ড পেপারে সময়টা আসে। তো বিনামূল্যে পণ্য বিতরণ থাকলে আমরা জানি জাবেদা হয় কি যে বিজ্ঞাপন ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে বিনামূল্যে যদি ভোক্তাদের মাঝে পণ্য বিতরণ হয় তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় কমে যাবে। তাহলে এখান থেকে ক্রয় যদি কমে যায় তাহলে আমি এখানে লিখব, এটা মাইনাস করে দিব, বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ কত টাকা? 25,000 টাকা। বিয়োগ করি 2,30,000 টাকা আছে। এখন এই যে 2,30,000 টাকা আমি এখানে পেয়েছি, যে পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ, এগুলো যা পেয়েছি সবগুলো মাইনাস করে দিয়েছি। এরকম যদি আদার কোনো এন্ট্রি এরকম থাকে, আমি জাস্ট ব্যাট কিভাবে না হয় সেটা শেখাচ্ছি। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, অন্য যে কোনো আইটেম, যে আইটেমের কারণে ক্রয় মূল্য বেড়ে যাবে বা যে আইটেমের কারণে ক্রয় মূল্য কমে যাবে, এই ধরনের কোনো আইটেম যদি থাকে প্রশ্নে, তাহলে আমরা কি করব? ক্রয় থেকে বাদ দিব, আর বেড়ে গেলে ক্রয়ের সাথে কি করব? যোগ করব। করার পরে আমি লক্ষ্য করলাম যে এখানে আমার টোটাল আছে এখন এই মুহূর্তে 2,30,000 টাকা। আমি আর সামনে আগাচ্ছি না, আমি এখানে চিন্তা করছি যে এই জায়গায় আমার মিড ক্রয় 2,30,000 টাকা। আমি যদি দেখি যে এখানে মিড ক্রয় এটা, তাহলে এই যে মিড ক্রয়, এই মিড ক্রয় মূল্য নির্ণয় করছি আমি। এই মিড ক্রয় মূল্য কত পেয়েছি আমি? 2,30,000 টাকা। এখন যদি প্রশ্নে যে ব্যাটের কথা বলা আছে যে ব্যাট হিসাবভুক্ত করো, ব্যাটকে নির্ণয় করো,
ব্যাট চলতি হিসাব প্রস্তুত করো। যদি এই কথা থাকে, এই প্রশ্ন থাকে, তাহলে নিট ক্রয় নির্ণয় করে এরপরে সবার পরে এই যে 2,30,000 টাকা আমি পেলাম, এই 2,30,000 টাকার উপরে আমাকে এখন কি করতে হবে? ব্যাট নির্ণয় করতে হবে। ব্যাট থাকলে আমি প্রথমেই এই যে 3,05,000 এর উপরে ব্যাট নির্ণয় করব না। যদিও প্রশ্নে প্রথমেই বলা আছে পণ্য ক্রয় ও বিক্রয় ব্র্যাকেটে 15% ব্যাট সহ ক্রয় মূল্য আছে 3,05,000। আমি এটার উপর ব্যাট করব না। ব্যাট কখন নির্ণয় করব? যখন দেখব যে ক্রয়ের সাথে অন্য আরো কোনো আইটেম আছে, যে আইটেমগুলোর কারণে, যে এন্ট্রিগুলোর কারণে ক্রয়কে বাড়িয়ে দিচ্ছে অথবা ক্রয়কে কমিয়ে দিচ্ছে, ওই আইটেমগুলো হিসাবভুক্ত করব। সেগুলো হিসাবভুক্ত করার পরে আমি সর্বশেষ যে অ্যামাউন্টটা পাবো, এই অ্যামাউন্টের সাথে আমি কি করব? ব্যাট ক্যালকুলেট করব। এখন আমাকে এই জায়গায় আনতে হবে, এখানে এসে আমি কি করব? ব্যাট মাইনাস করব এবং এটাকে বলবো আমি প্রদত্ত ব্যাট। এই যে প্রদত্ত ব্যাট, এইটা আমি কত টাকা, এটা কিভাবে নির্ণয় করব? এই যে 2,30,000 টাকা এখানে দেখতে পাচ্ছি আমি, এই 2,30,000 টাকার উপরে আমি 15 দিয়ে গুণ হবে, 115 দিয়ে ভাগ হবে। এইটা আমি তোমাদের একটু বোঝাচ্ছি। এখানে 15 কেন, আর নিচে 115 কেন? প্রশ্নে বলা আছে 15% ব্যাট সহ। যদি 15% ব্যাট সহ বলা থাকে, তাহলে উপরে 15 হবে, নিচে 115 হবে। নিচে কেন 115? এটি প্রশ্ন হতে পারে তোমাদের কাছে। সাধারণত 15% থাকলে আমরা ডাইরেক্ট 15% দিই। 15% থাকলে আমরা কি করি? আমরা এরকম ভাবে 15% দিই। হ্যাঁ, যদি 10% থাকে আমরা কি করি? আমরা এখানে 10% দিই, তাই না? কিন্তু বন্ধুরা, এইখানে ব্যাটের বেলা আমাকে চেঞ্জ করতে হবে। ব্যাটের বেলা কি করতে হবে? এখানে 15% যদি থাকে, উপরে হবে 15, নিচে হবে 115। এইটা হবে এখানে। ব্যাট যদি হয়, ব্যাটের হার 15% বলা আছে, সো উপরে 15 হবে, নিচে 115 হবে। তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার উপরে 15 লিখলেন আর নিচে 115 লিখলেন, এখানে স্যার কেন 115 হবে? এটি আমি বুঝি না, এটা আমাকে একটু স্যার ক্লিয়ার করুন। যদি এরকম প্রশ্ন তোমাদের থাকে যে কেন নিচে 115 হবে, তাহলে এর উত্তরটা আমি তোমাদের দিচ্ছি, একটু বোর্ডে ফলো করো। আমরা এই পাঁচটা ইউজ করছি এখানে, যে কেন এখানে 115 নিচে হলো। ধরে নাও তুমি একটি দোকান থেকে একটি পণ্য কিনেছো 100 টাকা দিয়ে। পণ্যের ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা। তো এই যে আমি একটা পণ্য ক্রয় করলাম, পণ্যের ক্রয় মূল্য 100 টাকা। এখন যিনি বিক্রেতা, তিনি কি করলেন? যেহেতু বলেছে গভর্নমেন্ট যে আমাকে 15% ব্যাট দিতে হবে, এর সাথে উনি ব্যাট যোগ করলেন। ব্যাট যোগ করলেন কত টাকা? 15 টাকা। তাহলে আমার এই ব্যাট সহ ক্রয়, ব্যাট সহ ক্রয় মূল্য, ব্যাট সহ ক্রয় মূল্য কত হবে? 100 টাকা প্লাস 15 টাকা, 115 টাকা হবে। তাহলে ব্যাট সহ এখানে ক্রয় মূল্য 115 টাকা। ব্যাট সহ ক্রয় মূল্য যদি 115 টাকা হয়, তাহলে আমার ব্যাট কত টাকা? ব্যাট হলো 15 টাকা। ব্যাট সহ ক্রয় মূল্য 115 টাকা হলে, ব্যাট সহ যদি 115 টাকা হয়, তাহলে আমার ব্যাটের মূল্য 15 টাকা, ব্যাটের পরিমাণ 15 টাকা। সেই জন্য আমার কি করতে হচ্ছে? আমি যদি চিন্তা করি যে ব্যাট সহ ক্রয় মূল্য 115 টাকা হলে ব্যাট 15 টাকা, তাহলে ব্যাট সহ ক্রয় মূল্য 1 টাকা হলে কত হবে? 15 উপরে হবে, নিচে 115 হবে। তোমরা ছোটবেলায় ঐকিক নিয়ম শিখেছো? ঐকিক নিয়মে আমরা শিখেছি না যে এরকম যে ক্রয় মূল্য এত টাকা হলে, হ্যাঁ, মুনাফা এত টাকা, তাহলে 1 টাকায় কত? এরকম। তাহলে ব্যাট সহ ক্রয় মূল্য 115 টাকা হলে ব্যাট 15 টাকা, অতএব ব্যাট সহ ক্রয় মূল্য 1 টাকা হলে কত হবে? ব্যাট 15, নিচে 115 হবে। সো এখানে এই 15 নিচে 115 টাকা হয়েছে। আমি এবারে কোশ্চেন চিহ্নটা মুছে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো এখন। এখন এই প্রদত্ত ব্যাট হবে তাহলে 2,30,000 টাকা ইনটু 15, নিচে 115। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা দেখব এখানে 30,000 টাকা হবে। কত টাকা হবে? আমি এটা মুছে একটু ক্লিয়ার করে লিখছি যাতে তোমরা সহজে বুঝতে পারো।
এখানে ছিল 25,000, এটা মাইনাস করে দিলে এখানে আসবে 2,30,000। 2,30,000 টাকা থেকে আমার ব্যাট মাইনাস করে দিচ্ছি আমি, 30,000 হচ্ছে ব্যাট মাইনাস করে দিলে এখানে থাকবে আমার 2 লাখ টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে 2 লাখ টাকা পেয়েছি, এটি হলো আমার নিট ক্রয়। এটি কি আমার এক নিট ক্রয়। নিট ক্রয় মূল্য আমার নির্ণয় করেছে। নিট ক্রয় মূল্য কত নির্ণয় করলাম? 2 লাখ টাকা। আমি যখন ফার্দার ফাংশনে যাব, ক্রয় মূল্য যদি কখনো হিসাবযুক্ত করতে হয়, তাহলে আমার এই 2 লাখ টাকা নিয়ে আসতে হবে। এই 2 লাখ টাকা হবে আমার নিট ক্রয়। যদি প্রশ্নে আমার এরকম ভাবে ক্রয় চায় যে নিট ক্রয় বের করো, আমরা এখানে নিয়ে আসব। তাহলে আমরা প্রদত্ত ব্যাট এখান থেকে আমরা বুঝতে পেরেছি কিনা, আমাদের পরবর্তী ধাপে এই ব্যাট চলতি হিসাব করার সময় এই যে প্রদত্ত ব্যাটের পরিমাণ আমরা বের করলাম, কত টাকা বের করলাম? প্রদত্ত ব্যাট বের করলাম 30,000 টাকা। এই 30,000 টাকা আমার কিছুক্ষণ পর প্রয়োজন হবে ব্যাট চলতি হিসাব করার সময়। ব্যাট চলতি হিসাব করার সময় এই দেখতে পাচ্ছ প্রদত্ত ব্যাট 30,000 টাকা, এটি আমার প্রয়োজন হবে। তাহলে আমরা এবার এই যে সিস্টেমটি শিখলাম, এই পণ্যের ক্রয় মূল্য থেকে কিভাবে ব্যাট নির্ণয় করতে হয়। আমরা জেনেছি যে পণ্যের ক্রয় মূল্যের সাথে যদি কোনো আইটেমের কারণে ক্রয় বেড়ে যায় যোগ করব, কোনো আইটেমের কারণে ক্রয় কমে যায় বাদ দিব। তারপরে যে মূল্য থাকবে সেই মূল্যের উপর সবার শেষে সেই মূল্যের উপর আমরা ব্যাট নির্ণয় করব। এবং এখানে ব্যাট নির্ণয় করেছি, ব্যাটের হার 15% অলওয়েজ। তোমাদের প্রশ্নে ব্যাটের হার থাকলেও 15% ধরবা, প্রশ্নে যদি ব্যাটের হার উল্লেখ নাও থাকে তোমরা 15% ধরেই অঙ্ক করবা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই যে 15% থাকলে আমরা কি করব? ব্যাটের যে মূল্য সেটি কিভাবে হবে? এই ক্রয় 2,30,000 টাকা, তারপরে 15 দিয়ে গুণ হবে, 115 দিয়ে ভাগ হবে। যে অ্যামাউন্টটা বের হবে এই অ্যামাউন্টটা এখান থেকে বাদ দেওয়ার পরে যে টাকা থাকবে দ্যাট ইজ নিট ক্রয়। আমি এটাকে বলবো নিট ক্রয়। এই টাকাটা হলো আমার নিট ক্রয়। ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থী, নিট ক্রয় মূল্য বুঝতে পেরেছি এবং ব্যাট নির্ণয় করতে শিখেছি। আমাদের মূল টার্গেট কিন্তু ব্যাট নির্ণয় করা, প্রদত্ত ব্যাট। এটি আমার মনে রাখবো, আমরা একটু পরে আমাদের কাজে লাগবে। নেক্সট আমরা যাই, আমরা নিট বিক্রয় মূল্য এখন নির্ণয় করব। তোমরা যে প্রশ্নটি দেখেছো সেই প্রশ্নটির আলোকেই আমরা নিট বিক্রয় মূল্য নির্ণয় করব। তোমরা প্রশ্নটির সময় আবার দেখো। হ্যাঁ, প্রশ্নটি আবার দেখো তোমরা, যে কিছুক্ষণ আগে আমরা যে প্রশ্নটি দেখেছিলাম যে ব্যাট হিসাবভুক্ত করা এবং ব্যাট চলতি হিসাবের যে প্রশ্নটি ছিল, সেই প্রশ্নটি আমরা আবার খেয়াল করি। আরেকটু স্ক্রিনে আরেকটু বড় করি আমরা ব্যাটের। হ্যাঁ, আমরা থ্যাংক ইউ। আমরা এই যে প্রশ্ন দেখতে পাচ্ছি, সবাই ফলো করো, যে এখানে এবার বিক্রয়ের যে ফাংশন আছে সেটি আমরা নিয়ে আসবো। এখানে লক্ষ্য করো যে বিক্রয় আছে 15% ব্যাট সহ 3,90,000 টাকা, এবং এখানে কারমারি বারটা ডেবিট পাশে আছে 25,000। ডেবিট পাশে যে টাকাটা থাকবে আমরা বলছি সেটি হলো কি, সেটি বিক্রয় বার্তা। এবং ফেরত যদি ডেবিট পাশে থাকে সেটা কি? ফেরত, বিক্রয় ফেরত। হ্যাঁ, এই বিক্রয় ফেরত এক বিক্রয় থেকে মাইনাস যাবে। বিক্রয় বার্তা মানে এখানে 25,000 টাকা, এটাও বিক্রয় থেকে মাইনাস যাবে। এবং সমন্বয়ে তোমরা 2 নাম্বার সমন্বয় লক্ষ্য করো, ধারে পণ্য ক্রয় ও বিক্রয়। আমি ধারে পণ্য ক্রয় যে 5,000 টাকা আছে এটাকে স্কিপ করে গিয়েছিলাম। হ্যাঁ, এখানে আমরা ধারে পণ্য বিক্রয় আছে দেখো 15,000 টাকা। এই ধারে পণ্য বিক্রয় যে 15,000 টাকা, এটি আমরা এখন কাউন্ট করব। তাহলে আমরা পণ্য বিক্রয়ের বেলায় আমরা কি কি বিষয় কাউন্ট করব একটু লক্ষ্য করে। আমরা ধারে পণ্য বিক্রয় আছে সেটি কাউন্ট করব, আবার বিক্রয় ফেরত আছে সেটি আমরা কাউন্ট করব। তা আমরা কি বের করব? প্রথমে বের করব নিট বিক্রয়। নিট বিক্রয় নির্ণয় করব। তো নিট বিক্রয় নির্ণয় করলে আমার এই প্রাপ্ত ব্যাটের পরিমাণ বের হয়ে যাবে। প্রাপ্ত ব্যাটের পরিমাণ বের হবে। তা আমরা লক্ষ্য করি এখানে এই যে প্রাপ্ত ব্যাট বের করব, কিভাবে বের করব? প্রাপ্ত ব্যাট নির্ণয় করা হবে বিক্রয়ের উপর। প্রশ্ন দেখি আমরা বিক্রয় কয় টাকা আছে আমরা দেখেছি। বিক্রয় আমরা দেখেছিলাম
3,90,000 টাকা আছে। এই 3,90,000 টাকা প্রশ্নে ছিল, এই 3,90,000 টাকা তোমরা দেখেছো প্রশ্নে ছিল, সেটি আমরা এখানে নিয়ে এসেছি। তারপরে দেখো কারবারি বারটা আছে ডেবিট পাশে 25,000 টাকা। এই কারবারি বারটাকে আমি বলছি এখন এটা বিক্রয় বারটা। তোমরা জানো কারবারি বারটা ডেবিট পাশে থাকলে তাকে বলা হবে বিক্রয় বারটা, ক্রেডিট পাশে থাকলে তাকে বলা হবে ক্রয় বারটা। কারবারি বারটা ডেবিট পাশে যেটি আছে 25,000 টাকা, সেটিকে আমি বলছি বিক্রয় বারটা। এই টাকাটা এখন আমি বিক্রয় থেকে বাদ দিব। তাহলে কত থাকে? 5 2 এর 3 3 আছে 9 হবে 6 আর হলো 3,65,000 টাকা। তারপরে দেখো লক্ষ্য করো ফেরত আছে প্রশ্নে। হ্যাঁ, প্রশ্নে ফেরত আছে, ডেবিট পাশে আছে 35,000, ক্রেডিট পাশে আছে 15,000। তো ডেবিট পাশে যে ফেরত আছে এই ফেরতটা আমরা এখানে নিয়ে আসব, তাকে আমরা বলবো বিক্রয় ফেরত। কি ফেরত? বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত কত টাকা আছে? 35,000 টাকা আছে। এটি আমরা এখান থেকে মাইনাস করে দিব। তাহলে এখান থেকে এটি মাইনাস করে দিলে কত টাকা থাকে? 3,30,000 টাকা থাকে। 3 লাখ কত টাকা থাকে? 30,000 টাকা থাকে। আর সমন্বয় 2 নম্বরে এবার যাই আমরা। সমন্বয় 2 নম্বরে আছে যে 15,000 টাকা ধারে পণ্য বিক্রয়। এই যে ধারে পণ্য বিক্রয় আছে 15,000 টাকা, এই 15,000 টাকা আমরা এখানে কাউন্ট করব। ধারে বিক্রয় হলে কি হয়? বিক্রয়ের পরিমাণ বেড়ে যায়। বিক্রয়ের পরিমাণ যদি বেড়ে যায় আমরা যোগ করব। কোনো কারণে বিক্রয়ের পরিমাণ কমে গেলে সেটা বাদ দিব। আমরা বাদের কাজটা করেছি, আমরা এবার যোগের কাজটা যেটা আছে সেটা করি। ধারে বিক্রয় আছে আমার কাছে কত? প্রিয় শিক্ষার্থী, ধারে বিক্রয় আছে আমার কাছে 15,000 টাকা। এই 15,000 টাকা আমি এখন এখানে নিয়ে আসব। 15,000 টাকা নিয়ে আসলে কত হচ্ছে? 3,45,000 টাকা। এই যে 3,45,000 টাকা, এই 3,45,000 টাকার উপর আমাকে এখন ব্যাট নির্ণয় করতে হবে এবং এই ব্যাটকে বলা হবে প্রাপ্ত ব্যাট। কি ব্যাট? প্রাপ্ত ব্যাট। তাহলে এখন আমি এখান থেকে বাদ দিব প্রাপ্ত ব্যাট। প্রাপ্ত ব্যাট কত টাকা হবে? 3,45,000 ইনটু ওই যে বলেছিলাম 15 নিচে হবে 115। এই যে 15 ভাগ 115, এই 15 ভাগ 115 আমরা এটা এখানে প্রয়োগ করব। তাহলে 3,45,000 টাকার উপরে 15 ভাগ 115 যদি হয়, তাহলে এখান থেকে আমার ব্যাট আসবে 45,000 টাকা। এই 45,000 টাকা ব্যাট বাদ দেই, বাদ দেওয়ার পরে যে ফিগার থাকবে সেটি হবে 3 লাখ। এই 3 লাখ টাকাকে বলা হবে আমার নিট বিক্রয়। প্রিয় শিক্ষার্থী, নিট বিক্রয় আমার কাছে কত আছে? এখন 3 লাখ টাকা আছে। এই 3 লাখ টাকা বের করার জন্য আমি কি করেছি? প্রথমে পণ্য বিক্রয়, তার থেকে বিক্রয় বাট্টা বাদ দিয়েছি, বিক্রয় ফেরত বাদ দিয়েছি। তারপরে এসে আমি ধারে পণ্য বিক্রয় ছিল সেটি যোগ করেছি। এখন এরকম ভাবে কোনো পণ্য বিক্রয়ের সাথে যদি কোনো আইটেম থাকে যোগ করা বা বিয়োগ করা, তাহলে সেই আইটেমগুলো আমি আগে যোগ বিয়োগ করব। সেগুলো যোগ বিয়োগ করার পরে যে আমার এখানে বিক্রয় আসবে সেই বিক্রয়ের উপরে ব্যাট নির্ণয় করব। ক্লিয়ার? তাহলে ব্যাটটা নির্ণয় করব কিভাবে? প্রশ্নে উল্লেখ ছিল ব্যাটের হার 15%। আমি আবারো বলছি, ব্যাটের হার উল্লেখ করা থাকলে 15% তুমি 15% কাউন্ট করবা। যদি ব্যাটের হার উল্লেখ না থাকে তারপরও তোমাকে 15% ধরেই অঙ্ক করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? যে মূল্য আছে 3,45,000 টাকা এখানে, তার উপরে 15 ভাগ 115 হবে। কিভাবে 15 ভাগ 115 হবে আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি তোমাদেরকে, সেই পদ্ধতি ফলো করবা। অনেকেই কি করে? অনেকে 15 নিচে 115 এটা আবার কাটাকাটি করে। কিভাবে কাটাকাটি করে? 5 দিয়ে কাটা, বলে 3 হবে, নিচে বলে 23 হবে। হ্যাঁ, তারা 3/23 দিয়ে করে। 3/23 দিয়ে যদি এখানে করো একই অ্যানসার আসবে, কিন্তু আমার পরীক্ষক যিনি খাতা মূল্যায়ন করবেন তিনি আর এই জিনিসটি তোমার কাছ থেকে পেল না যে 3/23 কিভাবে এলো। প্রশ্নে সাধারণত আমরা জানি ব্যাটের হার দেওয়া থাকে, ব্যাটের হার দেওয়া না থাকলেও বিভিন্ন আইনগুলোতে, গভর্নমেন্টের নির্দেশনাগুলোতে ব্যাটের হার উল্লেখ করা থাকে। 3/23 না দিয়ে তোমরা 15 ভাগ 115 দিয়ে করবা, তাহলে কি হবে? তোমাদের জন্য এটি সুন্দর হবে। হ্যাঁ, 3/23 প্রয়োগ না করে আমরা 15 ভাগ 115 দিয়ে করব, তাহলে আমাদের জন্য কি হবে? ভালো হবে। একই অ্যানসার আছে,
যদিও তাহলে আমরা 15 ভাগ 115 দিয়ে করব। এখানে আমরা বন্ধুরা খেয়াল করি, এখানে লক্ষ্য করি আমার প্রাপ্ত ব্যয় কত আছে। প্রাপ্ত ব্যয় এখানে আছে আমার কাছে 45,000 টাকা। এটি আমার এখন প্রয়োগ করতে হবে, কাজে লাগবে, প্রয়োজন হবে। আমরা বলেছি ব্যয়কে আমরা হিসাবভুক্ত করার জন্য কিভাবে কাজ করব। ব্যয় হিসাবভুক্ত করার জন্য ক্রয় মূল্য থেকে ব্যয় নির্ণয় করেছি, তাকে বলেছি প্রদত্ত ব্যয়। আর বিক্রয় মূল্য থেকে আমি এখানে ব্যয় নির্ণয় করেছি, এখানে আমি বলছি তাকে প্রাপ্ত ব্যয় 45,000 টাকা। তাহলে পণ্যের ক্রয় মূল্যের সাথে যে ব্যয় আছে, বিক্রয় মূল্যের সাথে যে ব্যয় আছে সেটি আমরা কিন্তু নির্ণয় করে ফেলেছি। ব্যয়কে আমরা সেপারেট করে ফেলেছি যে কত টাকা পণ্যের ক্রয়ের মধ্যে ছিল, কত টাকা আমার বিক্রয়ের মধ্যে ছিল। এই যে দুটো ব্যয়, এই যে প্রাপ্ত ব্যয় এবং এর আগে আমি প্রদত্ত ব্যয় বের করেছিলাম, এই দুটো ফাংশন এখন আমাকে প্রয়োগ করে এই দুটো অ্যামাউন্ট আমাকে কাজে লাগিয়ে তোমরা প্রশ্নটি আবার ফলো করো। আমরা এখন নতুন আরেকটি হিসাব করব। প্রশ্নটা সবাই ফলো করো, আমি তোমাদের মাঝে আবার সেই প্রশ্নটি দেখাচ্ছি। প্রশ্নটা সবাই খেয়াল করো যে আমরা সেই প্রশ্নে কি আছে, আমরা নতুন করে কি শিখতে চাই। আমরা এখন শিখতে চাই কি, আমরা শিখতে চাই ব্যয় চলতি হিসাব কিভাবে প্রস্তুত করা হবে সেটি। তোমরা প্রশ্নে লক্ষ্য করো যে এখানে ব্যয় চলতি হিসাব প্রস্তুত বলা আছে। দেখো উপরে প্রশ্নের মধ্যে এক সাইডে দেখো লেখা আছে উপরে, হ্যাঁ উপরে দেখো লেখা আছে ব্যয় হিসাবভুক্ত করা ও ব্যয় চলতি হিসাব প্রস্তুত। আমরা এখন ব্যয় চলতি হিসাব প্রস্তুত করব। কিভাবে ব্যয় চলতি হিসাব প্রস্তুত করা হয় তোমরা একটু খেয়াল করো। আমরা প্রশ্নটি ভালো করে দেখি। প্রশ্নে দেখো 4 নম্বর আইটেমে বলা আছে, একটু খেয়াল করো ভালো করে। 4 নম্বর আইটেমে দেখো বলা আছে ব্যয় চলতি হিসাব 20,000 টাকা। এই যে ব্যয় চলতি হিসাব 20,000 টাকা, মানে দেখো এটা ডেবিট ভাষা আছে না ক্রেডিট ভাষা আছে। এখানেও সমস্যা কিন্তু তোমরা পড়বা পরীক্ষায় যে ব্যয় চলতি হিসাব যদি ডেবিট পাশে থাকে তাহলে এক রকমের হবে, যদি ক্রেডিট পাশে থাকে তাহলে এক রকমের হবে। তো এখানে ব্যয় চলতি হিসাব কিভাবে করতে হয় আমরা এটি শিখব। ব্যয় চলতি হিসাব করার জন্য যদি রেয়ামেলে এরকম ব্যয় চলতি হিসাবের অ্যামাউন্ট দেওয়া থাকে তাহলে প্রথমে আমি তাকে কাউন্ট করব। যদি প্রশ্নে এই ব্যয় চলতি হিসাবের ব্যালেন্স না থাকে তাহলে কোনো প্রবলেম নাই, সেখানে আমার রেয়ামেলের এই আইটেমকে আমি আর খুঁজবো না। যদি থাকে তাহলে এই ব্যয় চলতি হিসেবে যে টাকা সেটি আমাকে প্রয়োগ করতে হবে। কোথায় প্রয়োগ করতে হবে, কিভাবে প্রয়োগ করতে হবে আমরা এখন আবার বোর্ডে যাই, আমরা ফলো করি। প্রশ্নটা আমি সরাই নিচ্ছি, তোমরা লক্ষ্য করো আমরা কিভাবে এখন ব্যয় চলতি হিসাব করব। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন ব্যয় চলতি হিসাব করছি। ব্যয় চলতি হিসাব কিভাবে করতে হয় তোমরা লক্ষ্য করো। ব্যয় চলতি হিসাবে আমরা ছক করব। ব্যয় চলতি হিসাবে আমরা ছক করছি। ব্যয় চলতি হিসাবে যে ছক করছে লক্ষ্য করো, আমরা জাস্ট এটি খতিয়ানের ছক। কিসের ছক? খতিয়ানের ছক। ব্যয় চলতি হিসাব, ব্যয় চলতি হিসাব পরীক্ষায় প্রায় বিভিন্ন বোর্ডের পরীক্ষায় আমরা বিভিন্ন সময় দেখেছি ব্যয় চলতি হিসাব প্রায় পরীক্ষায় এসেছে এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। ব্যয় চলতি হিসাব কিভাবে করতে হয় একটু ছক করে নাও সবাই, তাহলে তোমরা এখনই করে ফেলতে পারবা। আমরা এই যে ছকটি করেছি এটি হলো চলমান জট জেড ছক পদ্ধতি। কি পদ্ধতি? আমরা এখন যেটি করেছি সেটি কি পদ্ধতি করেছি? চলমান জেড ছক পদ্ধতি। তোমরা চাইলে এটা টি ছক পদ্ধতিতে করতে পারো, তাতে কোনো সমস্যা নাই। ব্যয় চলতি হিসাব তোমরা যে নিয়মই করো না কেন, চলমান জেড ছক পদ্ধতি বা টি ছক পদ্ধতি যেভাবেই করো হবে একই অ্যানসার আসবে। তোমরা জানো আমরা চলমান জেড ছক পদ্ধতি করছি, এটি বহুল প্রচলিত এবং সবচেয়ে বেশি জনপ্রিয় এই পদ্ধতিটি। তো ব্যয় চলতি হিসাব করার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটি হবে আগে আমাকে একটু বুঝতে হবে আসলে ব্যয়টা কি। ব্যয় একজন ব্যবসায়ীর জন্য কি? সম্পদ, দায়, আয় নাকি ব্যয়? আমি আবার বলছি,
একজন ব্যবসায়ীর জন্য আমি হিসাব করছি কোন একটা কোম্পানি, কোন একটা প্রতিষ্ঠানে, কোন একটি ব্যবসা প্রতিষ্ঠানে, একজন ব্যবসা প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠান, এটি একটি আলাদা এন্টিটি। আমরা জানি যে মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক। আমরা জানি যে এখানে একটি কোম্পানি নিজেই একটি প্রতিষ্ঠান, সে নিজেই একটি কি আছে, কৃত্রিম ব্যক্তি সত্তার সে অধিকারী। তাহলে এই যে একটি প্রতিষ্ঠান, একটি কোম্পানি, এই কোম্পানির জন্য ব্যাট কি? এটা কি আয়? কোম্পানির জন্য, কোম্পানির জন্য এটা কি ব্যয়? কোম্পানির জন্য এটা কি সম্পদ? তাহলে কোম্পানির জন্য কি এটি? দায়। প্রথমেই আমরা মনে রাখবো যে পণ্য বিক্রেতা যিনি, যে প্রতিষ্ঠানের মালিক, যিনি পণ্য বিক্রয় করছেন, যিনি পণ্য উৎপাদন করে বিক্রয় করছেন অথবা পণ্য ক্রয় করে বিক্রি করছেন, যেভাবেই পণ্য বিক্রি করেন না কেন, একজন ব্যবসায়ীর জন্য ব্যাট আয়ও না, ব্যয়ও না। একজন বিজনেসম্যান, একজন ব্যবসায়ী, একটা ব্যবসা প্রতিষ্ঠান, এই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ব্যাট তার কাছে আয়ও না, তার কাছে এটি ব্যয়ও না। অতএব আমরা কি করেছি? ক্রয় মূল্য থেকে ব্যাটটা বাদ দিয়ে দিয়েছি। কেন? এটা তার ব্যয় না, ক্রয়ের সাথে যোগ করা হয়েছে, ক্রয় মূল্যকে বাড়িয়ে দিয়েছে। এখন সেজন্য আমরা ক্রয় থেকে কি করেছিলাম? ব্যাট মাইনাস করেছিলাম। অপরপক্ষে যেহেতু ব্যাট আমি বলেছি আয়ও না, তোমার যেরকম ব্যাট ব্যয় হবে না, ঠিক সেরকম তোমার জন্য একটি প্রতিষ্ঠানের জন্য ব্যাট আয়ও না, ব্যয়ও না, আয়ও না। তাহলে আয়ও না, ব্যয়ও না। যদি আয় না হয় তাহলে আমরা কি করতে পারি? বিক্রয় থেকে মাইনাস করে দিতে পারি। কেন বিক্রয় থেকে মাইনাস করতে পারি? ওই যে বিক্রয় থেকে যে আয় হচ্ছে আমার, সেই আয়ের মধ্যে ব্যাট ইনক্লুড করা আছে, সেজন্য আয় থেকে, বিক্রয় থেকে আমি ব্যাট মাইনাস করেছি, আয়কে কমিয়ে দিয়েছি। কেন? ব্যাট আমার জন্য আয় না। তাহলে ব্যাট আমি কি করেছি? ক্রয় থেকেও বাদ দিয়েছি, বিক্রয় থেকেও বাদ দিয়েছি। ব্যাট আমি ক্রয় থেকেও বাদ দিয়েছি, বিক্রয় থেকেও বাদ দিয়েছি। কেন বাদ দিয়েছি বুঝতে পেরেছো? যে ব্যাট আমার আয়ও না, ব্যয়ও না। তাহলে ব্যাট কি আমার জন্য? তাহলে ব্যাট আমার জন্য সম্পদ হতে পারে, অথবা ব্যাট আমার জন্য দায় হতে পারে। কিভাবে সেটি আমার জন্য সম্পদ হতে পারে, কিভাবে আমার জন্য এটি দায় হতে পারে, আমরা এখন সে আলোচনাই করব। আমরা এখন ব্যাট চলতি হিসাব করব এবং ব্যাট চলতি হিসেবে যে রেজাল্ট আমি পাবো, সেই রেজাল্টের উপর ডিসিশন নিব এটা কি আমার দায় নাকি এটি আমার সম্পদ। প্রিয় শিক্ষার্থী, আমরা বোর্ডে ফলো করি, একটু লক্ষ্য করি। আমরা ব্যাট চলতি হিসেবে ছক করেছি। প্রশ্নে তোমরা দেখেছো ব্যাট চলতি হিসেবে একটা অ্যামাউন্ট দেওয়া আছে। প্রশ্নে যে ব্যাট চলতি হিসেবে অ্যামাউন্ট দেওয়া আছে সেটি কত, সেই টাকাটাকে আমি প্রথমে এখানে বসাবো। প্রশ্নে যে ব্যালেন্স দেওয়া আছে, ব্যাট চলতি হিসেবে যে টাকা দেওয়া আছে সেটি 20,000 টাকা এবং সেটি আছে ডেবিট পাশে। এই যে 20,000 টাকা আছে প্রশ্নে, এই 20,000 টাকা আমার প্রশ্নে দেওয়া ছিল, রেওয়া মিলের মধ্যে দেওয়া ছিল। রেওয়া মিলের মধ্যে ব্যালেন্স দেওয়া ছিল, ব্যাট চলতি হিসেবে ব্যালেন্স ছিল 20,000 টাকা। যদি রেওয়া মিলে এই টাকাটা দেওয়া না থাকে তাহলে আমি এখানে এটি বসাবো না, এই 20,000 টাকা আমি এখানে বসাবো না। ক্লিয়ার? যদি একটি রেওয়া মিলে ক্রেডিট পাশে দেওয়া থাকে তাহলে আমি এই 20,000 টাকা আমি ক্রেডিট পাশে বসাবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি ফলো করছি? যে রেওয়া মিলে ব্যাট চলতি হিসেবে অ্যানসার দেওয়া থাকলে, ব্যাট চলতি হিসেবে কোনো অ্যামাউন্ট দেওয়া থাকলে সেই অ্যামাউন্টটি, ডেবিট থাকলে আমি ডেবিটে বসাবো, ক্রেডিট থাকলে আমি এটা ক্রেডিটে বসাবো। এবার আসো, পণ্য ক্রয় এবং বিক্রয়ের মধ্যে ব্যাট ছিল, আমি ক্রয় থেকে ব্যাট পৃথক করেছিলাম, আমি বিক্রয় থেকে ব্যাট পৃথক করেছিলাম। আমি কিভাবে পৃথক করেছি তোমরা সেই প্রসেসটা দেখেছো। তাহলে ক্রয় থেকে ব্যাট যখন আমি মাইনাস করেছিলাম, আমার সেই ব্যাটের পরিমাণ ছিল কত টাকা? সেই ব্যাটের পরিমাণ ছিল 30,000 টাকা এবং সেই ব্যাটকে আমি বলেছিলাম প্রদত্ত ব্যাট। প্রদত্ত ব্যাট, এই প্রদত্ত ব্যাট আমার যেটি ক্রয়ের ব্যাটকে আমি বলেছিলাম প্রদত্ত ব্যাট, এই প্রদত্ত ব্যাট ছিল আমার কাছে কত টাকা? 30,000 টাকা ছিল। প্রদত্ত ব্যাট 30,000 টাকা ছিল। এই প্রদত্ত ব্যাট যদি 30,000 টাকা থাকে তাহলে লক্ষ্য করে এটা ডেবিট পাশে বসবে। কেন ডেবিট পাশে বসবে? প্রদত্ত ব্যাট আমার ছিল ডেবিটের মধ্যে, রেওয়া মিলে পণ্য ক্রয়ের মধ্যে এটা অন্তর্ভুক্ত ছিল।
এবং পণ্য ক্রয় ছিল রেওয়া মিলের ডেবিট পাশে, সো এই ক্রয়ের ভিতরে ব্যয় ছিল, এটি রেওয়া মিলের ডেবিটেড আইটেম। তো সো ডেবিট পাশে কত 30000 টাকা, এখানে আছে 20000, 20 আর 30 কত হয় যোগ করলে 50000 টাকা। এইখানে ব্যালেন্স হবে আমার 50000 টাকা। আমরা জানি ডেবিটে এবং ডেবিটে যোগ হবে, ডেবিট এবং ক্রেডিট থাকলে বিয়োগ হবে, আবার ক্রেডিটে এবং ক্রেডিটে থাকলে কি হবে যোগ হবে। এখন এবারে এখানে আসবে কি, এবার আসবে হলো বিক্রয়ের ব্যয়। বিক্রয়ের মধ্যে কি ছিল, ব্যাটের পরিমাণ ছিল, সেই কত টাকা ব্যাটের পরিমাণ ছিল সেখানে আমরা বের করেছি, ক্যালকুলেশন করেছি যে বিক্রয়ের মধ্যে আমার ব্যাটের পরিমাণ ছিল, প্রাপ্ত ব্যাটের পরিমাণ ছিল 45000 টাকা। সেই 45000 টাকাকে আমি এবার এখানে নিয়ে আসব, সেখানে ছিল প্রাপ্ত ব্যাট। প্রাপ্ত ব্যাট কিসে ছিল, আমি একটু এটা জাস্ট বোঝার জন্য তোমাদের এখানে লিখছি যে এটা বিক্রয়ের মধ্যে ছিল, আর এই প্রদত্ত ব্যাট কোথায় ছিল, ক্রয়ের মধ্যে ছিল। জাস্ট বোঝার জন্য, তোমাদেরকে এই কথাগুলো আবার খাতায় লেখা লাগবে না, আমি জাস্ট তোমাদেরকে বোঝার জন্য লিখছি। এটা বিক্রয়ের মধ্যে ছিল, এটা ক্রয়ের মধ্যে ছিল। বিক্রয়ের মধ্যে ব্যাট ছিল 45000 টাকা, আমরা বের করেছিলাম 45000 টাকা। যদি এখানে বিক্রয়ের মধ্যে থাকে ক্রেডিট ব্যাট, এখানে ডেবিটে আছে 50000, ক্রেডিটে আছে 45000। ডেবিট এবং ক্রেডিট যদি থাকে আমি জানি মাইনাস করতে হয়, মাইনাস করলে এখানে आंसर আছে কত 5000 টাকা। এই যে 5000 টাকা আমার কাছে আসলো, এই 5000 টাকা হলো আমার ব্যাট চলতি হিসাবের आंसर। ব্যাট চলতি হিসাবের উত্তর হলো আমার কাছে 5000 টাকা, এবং এটি কোথায় আছে, ডেবিট পাশে আছে। যদি ডেবিট পাশে থাকে এটি আমার জন্য কি, আর যদি এই आंसरটা ক্রেডিট পাশে আসতো তাহলে এটি আমার জন্য কি। এখান থেকে আমি চিনে নিব এটি কি আমার সম্পদ নাকি এটি আমার জন্য দায়। প্রিয় শিক্ষার্থী, ব্যাট আমার আয় ব্যয় কিছুই না, ব্যাট আমার জন্য হয় সম্পদ না হলে কি হবে দায় হবে। এবার ব্যাট আমার সম্পদ নাকি দায় এটি আমি কিভাবে জানবো, এটি আমি এখন এই খান থেকে চিনে নিব। যদি ব্যাট চলতি হিসাবের ব্যালেন্স ডেবিট পাশে হয় তাহলে আমরা তাকে বলবো সম্পদ, সম্পদ বলবো। ব্যাট চলতি হিসাবের ব্যালেন্স যদি ডেবিট পাশে হয় তাকে বলবো সম্পদ। এমন হতে পারে যে যদি প্রাপ্ত ব্যাট বেশি হয় তাহলে এখানে আমার এর ব্যালেন্স এই পাশে আসতে পারে। যদি কখনো ক্রেডিট পাশে ব্যাটের ব্যালেন্স আসে সেটি হবে আমার জন্য দায়। তোমরা এটা নোট রাখতে পারো, কেন সম্পদ কেন দায়, এই প্রশ্ন আমি করতে পারো আমাকে। আবারও যাচ্ছি আমি, ব্যাট চলতি হিসেবে ব্যালেন্স ডেবিট ব্যালেন্স হলে সম্পদ, ক্রেডিট ব্যালেন্স হলে দায়। আমরা লিখে নিয়েছি সবাই, নিশ্চয়ই মনে থাকবে আমাদের, আমরা মনে রাখবো। এখন প্রশ্ন হতে পারে স্যার ব্যাট ডেবিট পাশে হলে সম্পদ কেন সম্পদ। আমরা ডেবিট পাশে যদি থাকে তাহলে বুঝবো যে প্রদত্ত ব্যাট, কি ব্যাট প্রদত্ত ব্যাট। আর ক্রেডিট পাশে ব্যালেন্স হলে আমি বুঝে নিব এটি আমার প্রাপ্ত ব্যাট। মনে রাখবে তোমরা, যদি ব্যাট আমি এজ এ ব্যবসায়ী, আমি একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বা আমার একটা ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব আমি করছি, সে XYZ কোম্পানি, এই কোম্পানি পণ্য ক্রয় করার সময় গভর্নমেন্টকে ব্যাট দিয়ে থাকে। পণ্য বিক্রয় করার সময় সে গ্রাহকের কাছ থেকে ব্যাট আদায় করে থাকে। যখন সে আদায় করে তখন তার জন্য এটা প্রাপ্ত ব্যাট, আর যখন সে এটি গভর্নমেন্টকে পরিশোধ করে তখন তার জন্য এটি প্রদত্ত ব্যাট। এখন গভর্নমেন্ট বলেছে তুমি এজ এ ব্যবসায়ী তোমার জন্য ব্যাট আয়ও হবে না, তোমার জন্য ব্যয়ও হবে না। তাহলে তুমি যে দিয়েছো আগে পণ্য ক্রয় করার সময়, এই টাকাটা তুমি গ্রাহকের কাছে পণ্য বিক্রি করবা, তার কাছ থেকে বিক্রয় করে এই টাকাটা তুমি সংগ্রহ করে নিবা, তার কাছ থেকে আদায় করে নিবা। তাহলে তুমি সে 15 টাকা আগে দিয়েছো, 15 টাকা কি করেছো পণ্য ক্রয় করার সময় গভর্নমেন্টকে দিয়েছো, এই 15 টাকা তোমার কাছে এখন কি সম্পদ প্রদত্ত ব্যাট।
কেন সম্পদ? তুমি এই টাকাটা এখন কাস্টমারের কাছে পাইবা, তুমি পণ্য বিক্রি করবা, বিক্রয় করে তার কাছ থেকে এই 15 টাকা তুমি সংগ্রহ করে রেখে দিবা তোমার কাছে। তাহলে তোমার কাছে এই প্রদত্ত ব্যাট যেটা আছে এটা তোমার কাছে সম্পদ। তুমি এই টাকাটা কার কাছে পাবে? এখন গ্রাহকের কাছে। গ্রাহকের কাছে পণ্য বিক্রি করবা, বিক্রয় করে তার কাছ থেকে তুমি কি করবা? এই 15 টাকা আদায় করবা, আদায় করে তুমি তোমার কাছে রেখে দিবা। এখন এমন যদি হয় তুমি আগে 15 টাকা দিয়েছো গভর্নমেন্টকে, ব্যাটের জন্য 15 টাকা দিয়েছো, এখন গ্রাহকের কাছ থেকে তুমি 15 টাকাই আদায় করেছো, তাহলে তুমি 15 টাকা আদায় করে রেখে দিবা। তাহলে তোমার এখন ব্যাটের ব্যালেন্স কি হলো? জিরো। আগে 15 টাকা দিয়েছো, এখন 15 টাকা আদায় করেছো, তাহলে ব্যাটের ব্যালেন্স তোমার কাছে নাই, জিরো। সো তোমার কাছে আয়, ব্যয়, দায়, সম্পদ কিছুই না। যদি এমন হয় যে তুমি আগে 15 টাকা ব্যাট দিয়েছো আর কাস্টমারের কাছ থেকে ব্যাট আদায় করেছো, ব্যাট পাওয়া আদায় করেছো, হ্যাঁ, পণ্য বিক্রয় করে বিক্রয়ের 15% আদায় করেছো, সে 16 টাকা। কাস্টমারের কাছ থেকে তুমি 16 টাকা আদায় করেছো। তো তুমি যদি 16 টাকা আদায় করো কাস্টমারের কাছ থেকে, তুমি তো আগে দিয়েছিলে 15 টাকা আর এখন আদায় করেছো 16 টাকা, তাহলে ওখান থেকে তুমি ওই আগে যে 15 টাকা দিয়েছো সেটা রেখে দাও। যদি রেখে দাও 15 টাকা, তাহলে তোমার কাছে অতিরিক্ত থাকবে কত টাকা? প্রাপ্ত ব্যাট 1 টাকা। এই 1 টাকা তোমাকে কি করতে হবে? গভর্নমেন্টকে দিতে হবে, সরকারকে দিতে হবে। এই যে 15 টাকা আমি সরকারকে দিব, এইটা আমার জন্য দায়। এই টাকাটা আমার কাছে গভর্নমেন্ট পাবে। সো 1 টাকা পাবে। আমি 15 টাকা দিয়েছিলাম, 16 টাকা আদায় করেছি। আমি 16 টাকা আদায় করে 15 টাকা রেখে দিব, 1 টাকা গভর্নমেন্ট আমার কাছে পাবে। এই যে 1 টাকা পাবে, দিতে হবে, এটা আমার জন্য চলতি দায়, এটা আমার দায়। সো ব্যাট চলতি হিসাবে ক্রেডিট ব্যালেন্স হলে দায় হবে, ব্যাট চলতি হিসাবে ডেবিট ব্যালেন্স হলে সম্পদ হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই সম্পদকে আমরা বলবো চলতি সম্পদ। কি সম্পদ বলবো এটাকে? এটাকে বলবো আমরা কি সম্পদ? চলতি সম্পদ। হ্যাঁ, এই যে সম্পদ ব্যাট চলতি হিসাবে ডেবিট পাশে সম্পদ, এটাকে কি সম্পদ বলবো? চলতি সম্পদ। অনুরূপ ভাবে আমি দায় যদি করি, এটা হবে আমার চলতি দায়। তাহলে ব্যাট চলতি হিসাবে এই যে সামান্য ছোট কাজ, এই কাজটাকে আমরা এখন করতে পারবো? নিশ্চয়ই পারবো। আমি তোমাদেরকে এবার পরবর্তী প্রশ্নে নিয়ে যাচ্ছি। 3 নাম্বার প্রশ্ন তোমরা দেখো কি আছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা পণ্য ক্রয় মূল্য শিখলাম, পণ্যের বিক্রয় মূল্য নির্ণয় করা শিখলাম। আমরা কি শিখলাম? আমরা ব্যাট নির্ণয় করা শিখলাম। আমরা কি শিখলাম? আমরা ব্যাট হিসাবভুক্ত করার পরে ব্যাট চলতি হিসাব কিভাবে করতে হয় সেটিও শিখেছি। আমরা এখন যে বিষয়টি দেখো আমরা কিভাবে মোট মুনাফা নির্ণয় করব। তোমরা সবাই প্রশ্ন ফলো করছো? আমি এখানে প্রশ্নের সাথে সাথে উত্তরও দিয়ে দিয়েছি। এখানে যে প্রশ্ন দিয়েছে তার সাথে দেখো উত্তরটি দেওয়া আছে। লক্ষ্য করো, এখানে পণ্যের বিক্রয় মূল্য দেওয়া আছে, এখানে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে। আমি এটি এর আগে ক্লাসে আলোচনা করেছি, আজকের ক্লাসে প্রথমে আমি বলেছি যে পণ্যের বিক্রয় মূল্য, নিট বিক্রয় মূল্য যেটি আছে সেই বিক্রয় মূল্যের সাথে বিক্রিত পণ্যের ব্যয় পার্থক্য করতে হবে এবং বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করে নিয়ে আমি যে অ্যামাউন্ট পাবো তাকে বলা হবে মোট মুনাফা। এখন যদি ব্যাট থাকে তাহলে ব্যাটের কাজগুলো আগেই সেরে নিতে হবে, সেরে নিয়ে বিক্রয় থেকে ব্যাট বাদ দিয়ে নিট বিক্রয় পেয়ে যাব। আবার বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে তোমরা জানো ক্রয় মূল্য অন্তর্ভুক্ত হয়। যদি ব্যাট থাকে, এখানে কোনো প্রশ্ন যদি ব্যাট থাকে তাহলে ব্যাটের কাজ আগেই আমরা সেরে নিব, সেরে নিয়ে সেই ক্রয় মূল্য এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যাবে। ক্রয় মূল্য কিভাবে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে অ্যাড হয় তোমরা এর আগের ক্লাসে শিখেছো। যারা আগে ক্লাসটি করোনি আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা প্রথম ক্লাসটি আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে, তোমরা দেখে নিও, তোমরা সেখান থেকে দেখে নিও, তাহলে তোমরা কিভাবে বিক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হয় তোমরা সেটা পারবে। বিক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয় যদি তুমি পেয়ে যাও
তাহলে তোমার মোট মুনাফা নির্ণয় করা তোমার জন্য একদম ইজি, 1 মিনিট সময় লাগবে। বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে যা পাবো তাকে বলা হবে মোট মুনাফা। তোমরা সমাধান দেখছো নিশ্চয়ই। আমরা এখন মোট মুনাফা নির্ণয় করে ফেলেছি, মোট মুনাফার পরবর্তী ধাপে চলে যাব। তোমরা পরের প্রশ্নটি দেখো। হ্যাঁ, তোমরা তার পরের প্রশ্নটি এখন লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থী, আমরা মোট মুনাফা নির্ণয় করার পরে কি কাজ করব, মোট মুনাফার পরের ধাপে কি যাব, এখন আমরা সেখানে একটু ফলো করছি। মোট মুনাফার পরে আমাকে আসতে হবে কি, আমাকে আসতে হবে পরিচালন খরচ নির্ণয় করা, পরিচালন ব্যয় নির্ণয় করা। মোট মুনাফার পরের ধাপ কি, পরিচালন ব্যয় নির্ণয় করা। একটা বৃহৎ চ্যাপ্টার এটি, আর্থিক বিবরণী একটি বৃহৎ চ্যাপ্টার। এখানে ধাপগুলো লক্ষ্য করো। প্রথমে তুমি বিক্রয় নির্ণয় করবা, তারপরে তুমি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করবা, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার পরে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিবা, তারপরে থাকবে কি মোট মুনাফা। মোট মুনাফার সাথে আমাকে এখন হিসাবভুক্ত করতে হবে পরিচালন ব্যয়। এই পরিচালন ব্যয় কি এটি তোমাদেরকে আমি এখন বোঝাচ্ছি। আমরা প্রশ্নটা সরায় ফেলছি, আমরা এখন প্রশ্নটা সরিয়ে নিব। আমরা পরিচালন ব্যয় কি এটি আমরা এখন বোঝাবো এবং এটি কিভাবে হিসাবভুক্ত করা হয় আমরা দেখব। প্রিয় শিক্ষার্থী, আমরা বোর্ড ফলো করি। আমরা এখন এই পরিচালন ব্যয় কিভাবে আনবো সেটি আমরা দেখছি। আমরা লক্ষ্য করি যে আমরা কি কাজ করেছি। আমরা বলেছি আমরা করছি কি বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী করার সময় আমরা যে কাজটি করব সেটি আমি তোমাদের এখানে আবার একটু দেখাচ্ছি। প্রথমে তোমরা বিক্রয় এখানে বসিয়েছো, সে বিক্রয় একটা মূল্য আছে। তারপরে আমরা বাদ দিয়েছি এখানে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়ার পরে আমরা পেয়েছি যেটি, তার নাম দিয়েছি মোট মুনাফা। কি দিয়েছি? মোট মুনাফা। এই টাকাটা হলো আমার মোট মুনাফা। এই মোট মুনাফা থেকে আমি এখন বাদ দিব পরিচালন ব্যয় বা পরিচালন খরচ, যাই বলি না কেন। আমরা এখন এই পরিচালন খরচ এখান থেকে বাদ দিব। পরিচালন খরচ বা পরিচালন ব্যয়কে দুই ভাগে ভাগ করা হয়। পরিচালন ব্যয়কে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়। একটি হলো প্রশাসনিক খরচ। পরিচালন ব্যয় কয় প্রকার? দুই প্রকার। একটি হলো প্রশাসনিক খরচ, আরটি হলো বিক্রয় খরচ। বিক্রয় ও বন্টন খরচ, যেভাবে বলো না কেন, কেউ বলে বিক্রয় ও বন্টন খরচ, কেউ বলে বিক্রয় খরচ। হ্যাঁ, বিষয়টা একই আসলে। সেলিং, মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, আসলে তিনটা পার্ট এখানে এই বিক্রয় খরচের মধ্যে। সেলিং এক্সপেন্স, মার্কেটিং এক্সপেন্স, ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, এই তিনটাকে একসাথে আমরা বলি বিক্রয় খরচ বা বিক্রয় ও বন্টন খরচ। আমরা যদি সংক্ষেপে লিখি বিক্রয় খরচ লিখলেও হবে। তাহলে আমি ধরে নেই এই বিক্রয় খরচ আছে আর প্রশাসনিক খরচ আছে, এই দুইটা টাকা যোগ করে এখানে আসবে। এটি আমার মোট মুনাফা। এখান থেকে এই পরিচালন ব্যয়টা আমি বাদ দিব। পরিচালন ব্যয় বাদ দিলে এখানে যা আসবে তার নাম হবে আমার কি? পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা। তোমরা খুব ভালো করে খেয়াল করো, আমি সংক্ষেপে এখানে নিয়ে এসেছি। বিক্রয় আলোচনা করেছি এর আগে প্রথম ক্লাসে, বিক্রিত পণ্যের ব্যয় আলোচনা করেছি প্রথম ক্লাসে, মোট মুনাফা আলোচনা করেছি কিছুক্ষণ আগে। মোট মুনাফা থেকে আমি বাদ দিব পরিচালন খরচ। পরিচালন খরচ বাদ দেওয়ার পরে পরিচালন খরচ বাদ দিব কিভাবে? পরিচালন খরচকে আমরা দুই ভাগে ভাগ করব, একটি প্রশাসনিক খরচ, একটি বিক্রয় খরচ। এই প্রশাসনিক খরচ যত টাকা এবং বিক্রয় খরচ যত টাকা, এই দুটো টাকা অ্যাড করার পরে এখানে আমি নিয়ে আসব। এই দুটো টাকা নিয়ে আসার পরে যা হবে তাকে আমি বলবো টোটাল পরিচালন খরচ। মোট মুনাফা থেকে এই পরিচালন খরচ বাদ দিব, যা পাবো তাকে বলা হবে পরিচালন মুনাফা। এই যে পরিচালন মুনাফা, এই পরিচালন মুনাফাটা আমি এখানে নিয়ে আসব। তার আগে আমাকে আজকে আলোচনা করতে হচ্ছে পরিচালন মুনাফা নির্ণয় করার আগে প্রশাসনিক খরচ কি এবং বিক্রয় খরচ কি। প্রশাসনিক খরচ কি, বিক্রয় খরচ কি। আমরা একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য
আমার কি লাগে? অ্যাডমিনিস্ট্রেশন লাগে। আমার কোম্পানির এমডি, কোম্পানির যারা পরিচালনা করে, কোম্পানির একটা হেড অফিস আছে, সেই হেড অফিসের খরচ, হ্যাঁ, কোম্পানির যে ইন্স্যুরেন্স করতে হবে, ইন্স্যুরেন্সের খরচ, কোম্পানির হেড অফিসের ভাড়ার খরচ, এরকম এর বিদ্যুৎ খরচ, এর বিভিন্ন ইকুইপমেন্ট থাকতে পারে, তার অবচয়, দালান অবচয়, যন্ত্রপাতির অবচয়, আসবাবপত্রের অবচয়, অর্থাৎ কোম্পানির যে প্রশাসনিক ভবন, প্রশাসনিক অফিস, সেই অফিসের যত খরচ আছে সবগুলো খরচকে বলা হবে পরিচালন প্রশাসনিক খরচ। এই প্রশাসনিক খরচকে আমরা প্রথমে এখানে নিয়ে আসব। একটি কোম্পানি পরিচালনা করতে গেলে দুই ধরনের খরচ হয়, একটি প্রশাসনিক খরচ আর একটি হলো বিক্রয় খরচ। সে আমার একটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিটা হলো কোথায়? টঙ্গীতে বা গাজীপুরে। গাজীপুরে আমার একটা ইন্ডাস্ট্রি আছে, ফ্যাক্টরি আছে। এই গাজীপুরে যে ফ্যাক্টরি আছে, ইন্ডাস্ট্রি আছে, তার হেড অফিসটা কোথায়? সে ঢাকায়। তো ঢাকায় যে আমার হেড অফিসটি আছে, এই হেড অফিসের যে খরচ, ঢাকার যে হেড অফিস, তার যে খরচ, সেই খরচগুলোকে বলা হবে প্রশাসনিক খরচ। আর আমার এই পণ্য উৎপাদন হয় কোথায়? আমার গাজীপুরে যে কারখানা আছে সেখানে। তো কারখানা যাবতীয় খরচগুলোকে আমরা আগেই বলেছি কারখানার খরচ হিসেবে আমরা সলভ করে নিয়েছি, ঠিক আছে? এখন আমরা এই যে প্রশাসনিক খরচ কোথায় পেয়েছি? যে আমার হেড অফিসের খরচ। হেড অফিস কি করেছে, কিভাবে আমার কারখানা চলবে, কর্মচারীদের কিভাবে বেতন দিব, এই কারখানার জন্য কোথা থেকে কাঁচা মাল ক্রয় করব, এখানে যে পণ্য উৎপাদন হচ্ছে সেগুলো কিভাবে বিক্রয় করব, কোথায় বিক্রি করবে, দেশের মধ্যে না দেশের বাইরে এক্সপোর্ট করব, এই হেড অফিসে সব ডিসিশনগুলো হয়, হেড অফিস এই কাজগুলো করে। এবার যদি এই বিক্রয় করা হয়, বিদেশে রপ্তানি করা হয় বা দেশের বাজারে বিক্রি করা হয়, এই বিক্রি করার জন্য আমার অনেকগুলো খরচ হয়, সেই খরচগুলোকে বলা হবে কি খরচ? বিক্রয় খরচ। এই পণ্যের এই যে প্রশাসনিক খরচ এবং এই বিক্রয় খরচ, এই দুটো খরচকে আমরা নির্ণয় করব। এই দুটি খরচকে যখন আমরা নির্ণয় করতে পারবো, নির্ণয় করার পরে আমি যে মোট খরচটা পাবো তা থেকে আমি কি করব? এই মোট খরচটা মোট মুনাফা থেকে মাইনাস করে দিব, তাহলে যা পাবো তাকে বলবো পরিচালন মুনাফা। এই পরিচালন মুনাফাটা কিভাবে নির্ণয় করব? তাহলে যে আমরা পরিচালন ব্যয় নির্ণয় করে মোট মুনাফা থেকে মাইনাস করব। আমি তোমাদের এবার একটি স্লাইড দেখাচ্ছি, সেই স্লাইডে দেখো সুন্দর করে উপস্থাপন করে দেওয়া আছে। এটি তোমরা দেখলেই বুঝতে পারবে যে কিভাবে তোমরা পরিচালন মুনাফা নির্ণয় করবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই স্লাইডটাকে ফলো করো। আমি এই বোর্ডটাকে মুছে দিচ্ছি। এই স্লাইডটি ভালো করে ফলো করো। যে কথাটি আমি তোমাদের এতক্ষণ বুঝিয়েছি সেটি এখানে দেওয়া আছে। এটি দেখলেই তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে কিভাবে পরিচালন মুনাফা নির্ণয় করতে হয়। আমরা আজকে ক্লাসের শেষের দিকে এসে উপস্থিত হয়েছি যে পরিচালন মুনাফা কিভাবে নির্ণয় করতে হয়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিক্রয় থেকে বাদ দিয়েছি বিক্রিত পণ্যের ব্যয়, পেয়েছি মোট মুনাফা, মোট মুনাফা থেকে বাদ দিয়েছি বিক্রয় খরচ, বাদ দিয়েছি প্রশাসনিক খরচ। বিক্রয় খরচ কোনটি? পণ্য বিক্রয় করার জন্য যে খরচ, পণ্যের যে সেলস সেন্টার, বিক্রয় কেন্দ্র, শোরুম, সেখানকার যে ব্যয়, সেই ব্যয়গুলোকে আমি বলছি যে বিক্রয় খরচ। আমার যে বিক্রয় কর্মী আছে, বিক্রয় ম্যানেজার আছে, তাদের বেতন, তাদের কমিশন, সে আমি যদি কোনো একটা কোম্পানির শোরুমের কথা চিন্তা করি, সেই শোরুমের যত খরচ, শোরুমের ভাড়া, শোরুমের যত ইলেকট্রিক বিল, ইন্টারনেট বিল, কর্মচারীদের বেতন, সবকিছু আমার বিক্রয় খরচ। আমার একটা ডেলিভারি ভ্যান আছে, যে ভ্যান দিয়ে ডেলিভারি গাড়ি দিয়ে আমি এক জায়গা থেকে পণ্যগুলো আরেক জায়গায় পৌঁছে দিচ্ছি, হ্যাঁ, অথবা কাস্টমারের বাসায় পর্যন্ত পৌঁছে দিচ্ছি, এটি আমার কিন্তু বিক্রয় খরচ। এই বিক্রয় খরচ এবং প্রশাসনিক খরচ বলেছি হেড অফিস, আমার কোম্পানি হেড অফিস থাকতে পারে, একটা অফিস থাকতে পারে যে অফিস সবগুলো নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে, এই খরচগুলোকে বলা হচ্ছে প্রশাসনিক খরচ। এই যে খরচ, বিক্রয় খরচ এবং প্রশাসনিক খরচ, এই দুটো খরচকে একসাথে বলা হচ্ছে পরিচালন খরচ। মোট মুনাফা থেকে এই পরিচালন খরচ বাদ দিবা, যা পাবে তাকে বলা হবে পরিচালন মুনাফা। আমরা একটা প্রতীকী উদাহরণ এখানে দিয়েছি যে বিক্রয় 2,50,000 বা বিক্রিত পণ্যের ব্যয় 1,50,000, মোট মুনাফা হয়েছে আমার কাছে 1,00,000 টাকা। তা থেকে আমি বাদ দিয়েছি পরিচালন খরচ দুই প্রকার, একটা বিক্রয় খরচ ধরেছি 10,000 টাকা, প্রশাসনিক খরচ ধরেছি আমরা 30,000 টাকা। এই দুটো মিলে আমার মোট পরিচালন খরচ হয়েছে 40,000 টাকা। তাহলে 1,00,000 টাকা মোট মুনাফা, তা থেকে আমি এই পরিচালন খরচ বাদ দিয়েছি 40,000 টাকা, আমার কাছে রয়েছে পরিচালন মুনাফা 60,000 টাকা। তাহলে প্রশ্ন যদি এরকম চায় যে পরিচালন মুনাফা নির্ণয় করো, নিশ্চয়ই তোমরা পারবে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা আজকে বাসায়
আমরা যে আলোচনা করলাম, আজকে যে ক্লাসটি করলাম, এই ক্লাসের আলোকে তোমাদের হাতে যে বই আছে, তোমাদের কাছে যে টেস্ট পেপার আছে, তোমাদের কাছে যে বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো আছে, সেটা ফার্স্ট পেপার হোক সেকেন্ড পেপার হোক, তোমরা যে কোনো চ্যাপ্টার যে কোনো বইয়ের ফার্স্ট পেপারেও এই জিনিসগুলো আছে, সেকেন্ড পেপারেও এই জিনিসগুলো আছে। আর্থিক বিবরণীতে যে কোনো অঙ্ক তুমি পাবে, সেই অঙ্কের পরিচালন মুনাফা নির্ণয় করা পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক থাকলো। এই হোমওয়ার্কগুলো তোমরা বাসায় করবা এবং তার উপর ভিত্তি করে বেস করে যদি কোনো প্রবলেম তোমরা পাও, তোমরা আজকের ভিডিওতে তোমরা কমেন্টস গুলো লিখে দিও যে এই আমার প্রবলেমগুলো হচ্ছে, আমরা সেগুলো নিয়ে আগামী ক্লাসে তোমাদের কাছে আবার ফিরে আসবো। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো, নিরাপদে থাকো। সকলকে ধন্যবাদ।